আপনার কাছে শুরুতে যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, আপনি যখন জিএস হলেন ডাকসুর, সেই সময়টা তো একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়। তারপর বোধহয় আর একটা ইলেকশন হলো, এরপর 28 বছর হলো না, 6 বছর আগে একবার হলো, তারপর আবার এখন হচ্ছে। তো ওই সময়ের যে ডাকসু নির্বাচন আর এখনকার যে ডাকসু নির্বাচন, পার্থক্যটা কি দেখেন? হ্যাঁ, তখন তো আমরা আন্দোলনের মাঝে ছিলাম। আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। সেটাকে একটা সুস্থ প্রতিযোগিতায় আনবার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললে যে নির্বাচনের ব্যবস্থা করা হোক। সেগুলো একাডেমিক পরিবেশকে আরও ভালো করবে এবং আমরা ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করবার জন্য এবং জাতীয় পর্যায়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সফল করার ডাক দিয়ে সে ডাকসু নির্বাচন করেছিলাম। প্যানেল ছিল দুটো। আমরা চেয়েছি যে যতগুলো ছাত্র সংগঠন একসাথে করে আমরা ইলেকশন করি, বিভক্তিটা যেন না হয়, কারণ বিভক্তি দূর করার জন্য ইলেকশনটা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা সম্মতি দিয়েছি। দুটো প্যানেলের মধ্যে প্রতিযোগিতা ছিল, কাজেই বলা যেত যে কিভাবে হচ্ছে। আর আমাদের লক্ষ্য ছিল আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়া। আপনি কি তখন জাসদ ছাত্রলীগে ছিলেন? হ্যাঁ, আগে যেটা এখন ছাত্রলীগ বিসিএল নাম দিয়েছে, ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজসের বা জাসদ। তখন অবশ্য আমাদের ছাত্রলীগের নামে প্রেসিডেন্ট সেক্রেটারির নামে বলা হতো যে আমাদের ছাত্রলীগ, আমি মুশতাক নাজমুল, আমি সভাপতি ছিলাম, নাজমুল হক প্রধান ছিলেন সাধারণ সম্পাদক। তো এবারে ডাকসু নির্বাচনটা হচ্ছে কিন্তু গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে। আমরা 90-এর গণ অভ্যুত্থান সফল করেছি ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্র দল মিলে। আর এবারে গণ অভ্যুত্থান হয়েছে নির্দলীয় পরিচয়ে ছাত্র নেতৃত্ব, যারা পরে একটা রাজনৈতিক দল করেছে, অধিকাংশ সবাই করেননি। এর প্রেক্ষাপটটা আলাদা। এবং ছাত্র রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের নেতৃত্বে আসতে পারেনি, কিন্তু তারা সক্রিয় অংশীদার ছিল। কাজেই এই শূন্যতাটা রয়ে গেছে। এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশাল সংখ্যক ছাত্ররা বলছে যে আমরা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আমরা পছন্দ করি না। যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ যারা দাপটের সাথে ছাত্র দখল করেছিল হল, সেগুলো বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত এবং সেই সংগঠনগুলোর ছাত্র সংগঠন নেতৃত্ব নির্বাচিত হয়েছে তাদের নেতা নেতৃত্বের দ্বারা, এরা নিজেরা নির্বাচন করেনি। এবং যারা হয়তো সরাসরি ক্ষমতায় যায়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি সংগঠন ধর্মের নামে, তারা সেখানে দখল করে তারা তাদের ছাত্রদেরকে জিম্মি করে রেখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে। কাজে এই ধরনের ছাত্র সংগঠনের প্রতি ছাত্রদের কোনো আস্থা দেখছি না। আর যাদেরকে তারা আস্থায় নিতে চাচ্ছে, যেমন আমাদের যে সংগঠনগুলো বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র ফ্রন্ট, এরা বিগত দিনে ডাকসুতে জয়লাভ করেছে, মান্না ভাই, আক্তার ভাই, মুজাহিদুল ইসলাম সেলিম বা আমরা জয়লাভ করেছি। সেই আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠনটা কিন্তু এই গত আমলের ছাত্র দল এবং আওয়ামী লীগ ছাত্রলীগের দাপটকে ছাড়িয়ে গিয়ে যে আন্দোলন সফল করা, সেভাবে তারা সফল হতে পারেনি। তারা প্রতিবাদ জারি রেখেছে, হলে তারা কাজ করতে পারেনি। তো বদর ক্যান্টিনে মাঝে মাঝে তারা প্রোগ্রাম করেছে, মিছিল করেছে। কাজেই একটা শূন্যতা আছে। সেই শূন্যতা পূরণ করার জন্য যারা বিরক্ত এই ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, তারা প্রচুর সংখ্যায় স্বতন্ত্র প্রার্থী হয়েছে, প্যানেলও হয়েছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। তাদের সম্ভাবনা কতটুকু দেখেন? এখন সাধারণ ছাত্রদের মনোভাব হচ্ছে দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে, কিন্তু যেহেতু তারা একসাথে না, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো দুটো প্যানেল করে ফেলেছে। এখন যদি যে ভোটের যে হার দেখছি আমরা, সাধারণ ছাত্ররা বিপুল সংখ্যায় নির্বাচনে আসছে, আমার তো মনে হয় যে এই স্বতন্ত্র এবং এই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো মিলে তারাই জয়লাভ করবে। হয়তো একক প্যানেল যেহেতু নেই, তারা হয়তো সহসভাপতি পদে কাউকে পছন্দ করবে, তারা সাধারণ সম্পাদক পদে কাউকে পছন্দ করবে, এজিএস সহ সম্পাদক পদে যার যার যোগ্যতা এবং তারা যেভাবে ম্যানিফেস্টো দিয়েছেন, অতীতে যে কাজ করেছেন, এভাবে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আর দলীয় প্যানেলে যারা আছে তারা তো অন্তত 3টে প্যানেলে বিভক্ত, সেখানেও কিন্তু বিভক্তি আছে। তো এখন সমীকরণে যাই হোক না কেন, আমার হয় মূল সুরটা হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্ররা তাদের নিজস্ব রাজনীতি তারাই করবে। আর জাতীয় দুর্যোগ তো প্রতি বছর হবে না। আমরা ডাকসু বলতে মনে করি নেতা তৈরির কারখানা। হ্যাঁ, সেটা শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, সাহিত্য জগতে, সংস্কৃতি জগতে, সঙ্গীত শিল্পে, তারপরে গবেষণায় একটা নেতৃত্ব এবং সাহস তৈরি করার একটা পাঠশালা হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। সেখানে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব বললে ভুল বলা হবে, কারণ ডাকসুর অনেক ভিপিজিএস তৈরি হয়েছে
সবাই কিন্তু জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেননি। বা ডাকসুর প্যানেলে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব, হলের নেতৃত্ব, কলেজ সংসদের নেতৃত্ব, অনেকেই রাজনীতিতে গিয়েছেন, আবার অনেকে বিভিন্ন পেশায় গিয়েছে। যেন আমি নিজেও স্বাস্থ্য পেশায় ফিরে গিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে যারাই যেখানে যাক না কেন তারা কিন্তু একটা আলাদা ছাপ রাখতে পেরেছেন। মানুষের সঙ্গে মিশে কাজ করা, একটা নির্দিষ্ট লক্ষ্যে তাদেরকে উদ্বুদ্ধ করা, সাহসের সঙ্গে নিজের মতটা প্রকাশ করা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, বিপদ সংকুল সময় নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি, এগুলো কিন্তু একটা বিরাট বিষয়। সেটা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না। কাজেই এই ডাকসু আরেকটা 24 করে বেশি। 24-এর সময় কিন্তু ডাকসু ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের সময় ডাকসু ছিল না। 111-এর সময় 2007 সালে আগস্ট বিদ্রোহের সময় ডাকসু ছিল না। কিন্তু ছাত্র নেতৃত্ব একত্রিত হয়ে সেগুলো সম্পন্ন করতে পেরেছে। আমাদের সহকর্মীরা বলছিল, আপনি নিশ্চয়ই শুনছিলেন, যে অলরেডি 70-75% ভোট কাস্ট হয়ে গিয়েছে। বেশ আগ্রহ মনে হচ্ছে, কারণটা কি? হ্যাঁ, কারণ হলো যে এবারে ডাকসুতে যে রাজনৈতিক ছাত্র সংগঠনের যে আধিপত্য সবসময় থাকে, এটার এবারে নেই। ফলে ওই সময় কেন বলছেন? মানে তারা তো প্যানেল দিয়েছে। গণ অভ্যুত্থান সফল করার জন্য যে পরিচিত ছাত্র সংগঠন যারা রাজনৈতিক পরিচিত আগে থেকে, তারা কিন্তু সফল হতে পারেনি। তারা অংশীদার ছিল। আচ্ছা, নির্দলীয় চেহারা ছাত্রদেরকে সামনে রেখে গণ অভ্যুত্থান সফল হয়েছে। কাজে একটা শূন্যতা তৈরি হয়েছে। আবার ওখান থেকে যারা দল গঠন করেছে তাদের সঙ্গে বাকিদের ফারাক হয়ে গেছে। তারা বলছে যে তো পুরনো ধারায় দল করেছে। 2019 সালে ডাকসু নির্বাচনেও স্বতন্ত্র পরিচয়ে তারা কিন্তু নির্বাচনে ভালো করেছিল। শ্বাসরুদ্ধকর পরিবেশে তারা তো আরও প্যানেল জিতত। যাই হোক, তারা একটা দল করার পরে ওদের কাছ থেকে আলাদা হয়ে যারা স্বতন্ত্র হয়েছে তাদের নেতৃত্বে এই 24-এর গণঅভ্যুত্থানটা হয়েছে, ফরমাল নেতৃত্বে। ওরা আবার দল করেছে একটা অংশ, বাকিরা তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে। তারা বেশ হতাশ যে এইভাবে যেই দল করতে যায় সেই আগের মতো অন্যান্য দলের মতো তাদের অর্থ সংগ্রহের পদ্ধতি, প্রতিপক্ষকে মোকাবেলার পদ্ধতি রাজনৈতিক ভাষায় না নিয়ে ভৎসনা করা বা বদনাম গাওয়া, আক্রমণাত্মক ইয়ে করা, ভায়োলেন্স উস্কে দেওয়া, এগুলোর কারণে একটা শূন্যতা আছে। ছাত্ররা ঠিক তাদের মনের মতো একটা ছাত্র সংগঠন বা রাজনৈতিক পরিসর তারা পাচ্ছে না। এজন্য তারা মানে অনেক স্বতন্ত্র প্যানেলও হয়েছে, একাধিক ব্যক্তিগতভাবে স্বতন্ত্র দাঁড়িয়েছে। সেটা কিন্তু অনেকটা যে ডাকসু নির্বাচন তারা তো বহুদিন পরে দেখছে। এরা যারা ভর্তি হয়েছে অধিকাংশই ডাকসু নির্বাচন দেখেনি। তারা ডাকসু নির্বাচনটাকে একটা নতুন অভিজ্ঞতা, জাতীয় নির্বাচনও দেখেনি, জাতীয় নির্বাচনও দেখেনি, একটা নতুন অভিজ্ঞতার স্বাদ পাওয়ার জন্য তারা প্রার্থী হয়েছে। এখন ভিপিজিএস থেকে শুরু করে সদস্য পর্যন্ত অনেকে আছে যারা হয়তো কখনো রাজনৈতিকভাবে তারা সিরিয়াস বা রাজনীতি বিষয়ে তারা একটু ভয়ই পায়। কিন্তু তারা ডাকসুকে দেখেছে আসলে এটাই ঠিক যে একাডেমিক কার্যক্রমের একটা পাশাপাশি একটা সংগঠন, একটা ফুটবল খেলার মতো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো বা ডিবেট করার মতো। যেটা আমি কেন করব না, এটা একটা ভালো যে কিছুমাত্র ছাত্র রাজনৈতিক সংগঠনের মধ্যে সীমাবদ্ধ না, অন্যান্য ছাত্ররাও তারা মনে করছে এটা তো আমিও করতে পারি। কিন্তু ডাক্তার মোস্তাক, মানে ধরেন যারা স্বতন্ত্র হিসাবে দাঁড়ালো তারা যদি জয়ী হয়ে আসে কতটুকু ভালোভাবে পারফর্ম করতে পারবে? যেহেতু তার রাজনৈতিক কোনো ক্যারিয়ার নেই, বুঝতেই তো হয়তো সময় লেগে যাবে, হাতের সময় থাকবে মাত্র 1 বছর। মানে আপনি তাদেরকে নিয়ে আশাবাদী নাকি? দেখুন, আমি এটা ওদের কথা বলেছি যে তোমরা স্বতন্ত্র প্রার্থী যদি জিতে যাও, হলে দাঁড়িয়েছে বা ডাকসুতে দাঁড়িয়েছে, তোমরা কি চাইবা আগামী বছরও স্বতন্ত্র এরকম প্রার্থী জয়লাভ করুক? চিন্তা করে বললে হ্যাঁ, আমরা তাই চাই। তোমরা কি চাবে তোমাদের মতো স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বা রাজশাহী বা চট্টগ্রাম জয়লাভ করুক? হ্যাঁ, নিশ্চয়ই চাবো। তাহলে তোমরা কীভাবে এটা এই তোমাদের চাওয়াটা কীভাবে বাস্তবায়িত করবা? তারা চুপ করে, তাহলে তো নেটওয়ার্কিং করবা। কে কে ওখানে আছে তোমাদের বন্ধুরা? বলে হ্যাঁ স্যার, এটাই করব। আমি ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াই, মাঝে মাঝে স্যার বলে আমাকে ওরা। তাই বলে এটাই তো রাজনীতি। তুমি যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে তুমি একটা নতুন রাজনীতি খুঁজছো। তুমি তো বলছো রাজনীতি পছন্দ করো না, কিন্তু এটা হচ্ছে ওদের রাজনীতি তোমাকে স্যাটিসফাই করছে না। তুমি নতুন একটা রাজনীতি খুঁজছো এবং তুমি চাও তোমার মতো এস্টাবলিশমেন্টের বাইরে, হ্যাঁ, যে তুমি চাও তোমার মতো এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জিতুক, আগামী বছর ডাকসুতেরা জিতুক। এটি একটা রাজনীতি। কাজেই তোমরা যদি একটা ভালো মনে করে, ভালো উদ্দেশ্য থেকে এটা করে থাকো, জাস্ট কোনো ফান না, তাহলে তুমি তো এটা রাজনৈতিক প্রক্রিয়াতেই তুমি এগোলা। এবং তোমাকে নিশ্চিত করতে হবে অন্য যারা এরকম রাজনৈতিক দুটো সংগঠন হয়েছে ছাত্র রাজনীতি থেকে বা ম্যান্ডেট নিয়ে, তোমরা তাদের কাছ থেকে কিভাবে ডিফারেন্ট করবে এখন থেকে যদি তোমরা না ভাবো, তোমাদের এই প্রক্রিয়াটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তখন বললো না, আমরা অবশ্যই গভীরভাবে চিন্তা করছি। আমি গভীর চিন্তার নামই হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। কাজেই
তারা যে রাজনীতির বাইরে না, এটা নতুন রাজনীতির চাহিদা পূরণ করার জন্য তারা হয়তো এগিয়ে আসছে। এবং আমি এটাও বলেছি যে আজকে যারা প্রগতিশীল সংগঠনগুলো আজকে সাংগঠনিক পরিসর সংকুচিত হয়ে গেছে, তারা কিন্তু যখন ডাকসু বা এ সমস্ত নির্বাচনে জয়লাভ করেছে, ছাত্র ইউনিয়ন, আমার ছাত্রলীগ বিসিএল বা ছাত্র মৈত্রী তারা জয়লাভ করেছে, বা ছাত্র ফ্রন্ট, তারা কিন্তু তাদের সাথে সম্পর্কিত রাজনৈতিক দলের থেকে তারা স্বকীয় ধারা বজায় রেখেই তারা ক্যাম্পাস সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে, আন্দোলন সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে, কবে বিক্ষোভ করবে এটা মাদার অর্গানাইজেশনের বাইরে তাদের উপর তারা ডিপেন্ডেন্ট ছিল না। যখন আমরা ডাকসুতে যাওয়ার আগে যে 1982 সাল থেকে আন্দোলন করেছি, যখন আমরা 14ই ফেব্রুয়ারিতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিলাম এরশাদের বিরুদ্ধে, আমাদের মুরব্বী রাজনৈতিক দলের অনেকে বলছে তোমরা এটা করতে যাও না, এরশাদের সঙ্গে আমরা দেখি এটা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা আদায় করা যায় কিনা। তাদের দিক থেকে তারা চিন্তা করছে ছেলেগুলো ইয়ের মধ্যে যাবে, ঝুঁকির মধ্যে যাবে। কিন্তু আমরা বলে দেখেছি যে গণ আন্দোলন ছাড়া এরশাদকে হটানো যাবে না। আগেও সামরিক শাসন ছিল জিয়াউর রহমানের সময়, তারা তো সেই সামরিক শাসনকেই তারা নতুন একটা দল করে তারা পার্লামেন্টে গিয়েছে। এরশাদ সেটা করতে যাচ্ছে, কাজেই একটা আন্দোলন ছাড়াকে পরাজিত করা যাবে না। কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক দলের কাছ থেকে তাদের ডিকটেশন বা তাদের কথা আমরা শুনিনি। তবে এখনকার সংগঠনগুলো তা করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকবে।